গতদিন হচ্ছে আমরা ওই উদাহরণ 1 করছিলাম, ঠিক না? আজকে করবো আমরা উদাহরণ 2। তো ওই তোমার বিভিন্ন বইয়ে তো হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, কিন্তু সব বইয়ে কিন্তু কমন কিছু অঙ্ক থাকে, বোর্ডের অঙ্কগুলা। যেমন দেখো, এই যে এই ম্যাথটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে, ঠিক আছে? এমন খুব কম অঙ্কই আসছে তোমার যেগুলা এতবার বোর্ডে আসছে, মানে এমন খুব কম অঙ্কই আছে। তো বিষয়টা হচ্ছে কি, ওই আমাদের ঢাকায় যেই বইটা বেশি চলে সেটা হচ্ছে এসইউ আহমেদের বই, ঠিক আছে? সো তোমার ওই এসইউ আহমেদের বইয়ে হচ্ছে প্রথম দিকে অনেক সহজ সহজ কিছু অঙ্ক দেওয়া আছে, তারপর আস্তে আস্তে মানে অধ্যায়গুলোর মধ্যে মনে করো সহজ অঙ্ক বেশি বেশি দেওয়া থাকে, এরকম আর কি। বাট এই বইটাতে হচ্ছে প্রথম অধ্যায়তেই তোমার কিছু মানে পেঁচানো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমরা এই বইটা ফলো করবো আর কি, আমি। তারপর তোমরা যে যার বই ফলো করলেই হবে, সমস্যা নেই। ওই অঙ্ক দেখবা সব ঘুরে ফিরে একই, ঠিক আছে? প্যারা নেই। তো এবার বিষয়টা হচ্ছে কি, আমরা যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে একটা ত্রিকোণমিতির একটা এক্সাম্পল, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি তোমার, আহ ত্রিকোণমিতি, তুমি জানো ওই ডিফারেন্সিয়েশনে আমাদের কতখানি লাগছে? অনেক বেশি বেশি লাগছে, ঠিক না? ডিফারেন্সিয়েশনে দেখবা অনেক ম্যাক্সিমামে কিন্তু তোমার ট্রিগোনোমেট্রি ফাংশন থাকে। আর ডিফারেন্সিয়েশনে তুমি যতটুকু দেখছো তার চেয়ে আরো কয়েক গুণ বেশি তুমি ইন্টিগ্রেশনে দেখবা, মানে ম্যাক্সিমাম ইন্টিগ্রেশনের ফাংশনে দেওয়া থাকে তোমার ত্রিকোণমিতির ফাংশন। সো তোমাকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলা ভালো মতো মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো, আমাদের মেইন সমস্যা হচ্ছে কি, আমরা ইন্টিগ্রেশন পারি, ইন্টিগ্রেশন আমরা অলরেডি শিখছি, কিন্তু কথা হচ্ছে তোমাকে তো কখনোই ওই বেসিক যেই ফর্মুলা গুলা তুমি শিখছো ওই ফর্মুলা দিয়ে কিন্তু তুমি সরাসরি অঙ্ক করতে পারবে না। যেমন দেখো, এই যে এই ফাংশনটা দেখছো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স cos স্কয়ার এক্স, এখানে দুইটা ফাংশন আছে গুণ আকারে। তা আবার তা আবার হচ্ছে তোমার ওই স্কয়ারের ফাংশন। তো এই স্কয়ারের ফাংশনের জন্য কি হয়, এই সূত্র তো তুমি পড়ো নাই, পড়ছো বলো তো? তুমি মানে জাস্ট কয়েকটা বেসিক সূত্র শিখছো। আচ্ছা, আমি আর বলতেছি, সমস্যা নাই। বললাম কি যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে তোমার, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স ইনটু cos স্কয়ার এক্স, ঠিক আছে? এই সূত্র তো তুমি শিখো নাই, ঠিক না? তো বিষয়টা হচ্ছে কি, তোমার পক্ষে তো যত ধরনের ফাংশন আছে এই দুনিয়ায় সবগুলা ফাংশনের জন্য কিন্তু তোমার সূত্র মুখস্থ করা পসিবল না, পসিবল পসিবল না। তুমি কি করবা, তোমার অন্যান্য যে ফাংশন গুলো আছে ওই ফাংশন গুলাকে মডিফাই করে বা সিস্টেম করে তোমাকে কি করতে হবে, মেইন ফাংশনের মতো বানাইতে হবে, যেটা আমরা ইন্টিগ্রেশনে মেইন উদ্দেশ্য, ঠিক আছে? যেমন দেখো, তোমার এখানে কিন্তু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স ইনটু cos স্কয়ার এক্স আছে। এটাকে আমি সরাসরি জীবনে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ এখানে দুইটা ফাংশনের গুণফল আকারে আছে, ঠিক না? আর দুইটা ফাংশন তোমার যদি গুণফল আকারে থাকে, ওটার তো আমরা সূত্রই এখনো শিখি নাই, ইন্টিগ্রেশন অফ ইউভি তো আমরা শিখি নাই, ঠিক আছে? এই গেল। এবার দেখো, তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা কি করব, এই যে sec স্কয়ার এক্স আছে এইটাকে 1 প্লাস tan স্কয়ার এক্স এ ভাঙায় নিয়ে যাব। এটা 9 10 এর সূত্র, এখানে ইন্টারের সূত্র না, 9 10 এর সূত্র, যে 1 প্লাস tan স্কয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার sec স্কয়ার এক্স। সো আমরা যদি এই sec স্কয়ার এক্স এ 1 প্লাস tan স্কয়ার এক্স এ ভাঙায় নেই, তাহলে কি হবে, আমরা হচ্ছে এই cos স্কয়ার এক্স এর সাথে আলাদা আলাদা ভাবে 1 আর tan স্কয়ার নিয়ে যেতে পারবো, ঠিক না? কারণ দেখো, আমার এটা গুণফল আকারে আছে, বাট আমরা যদি আলাদা আলাদা ভাবে যোগফল আকারে নিয়ে যেতে পারি, তাইলে তো আমাদের কেল্লাফ হতে, ঠিক না? তো এই জন্য আমরা কি করছি, যোগের সূত্রটা এখানে লিখছি, মানে sec স্কয়ার এক্স এ কিন্তু আমরা চাইলেই 1 বাই cos এবং cos স্কয়ার এক্স কে আমরা 1 বাই sin লিখতে পারতাম, ওইভাবেও হবে। মানে একটা অঙ্ককে তুমি অনেক ভাবে করতে পারো, বাট তোমার যেটা সুবিধা সেটাই তুমি করবা, ঠিক আছে? এবং এখানে যেভাবে করছে সেভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? যেমন তুমি চাইলেই এই sec স্কয়ার এক্স কে তুমি 1 বাই cos স্কয়ার লিখতে পারতা, আর cos স্কয়ার এক্স কে তুমি 1 বাই sin স্কয়ার লিখতে পারতা। তখন ওটা আরেকভাবে তুমি সলভ করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট এখানে যেটা আছে না সেটা দেখবো। এখানে কি করা আছে, যে এই sec স্কয়ার এক্স কে ভাগায় কি লেখা হয়েছে, 1 প্লাস tan স্কয়ার এক্স লেখা হয়েছে। তারপরে এই cos স্কয়ার এক্স দিয়ে 1 আর tan স্কয়ার কে গুণ করে দিছি, আর মাঝখানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, শেষ। এবার দেখো, বিষয়টা হচ্ছে কি, আমরা জানি cot কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos স্কয়ার এক্স আছে মানে মাইনাস cos স্কয়ার এক্স আছে, আসে, ঠিক না? তার মানে আমরা যদি cos স্কয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, মাইনাস cot এক্স পাবো, মানে সূত্রটা আর কি, মানে সূত্রটা যদি তোমার মুখস্থ থাকে তুমি সরাসরি বসাই দিবা। আর ডিফারেন্সিয়েশনের যে সূত্র ওইটাই কিন্তু উল্টাইলে কি হয়ে যায়, ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যায়। যেমন cot x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস cos স্কয়ার এক্স হয়। তাই cos স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, মাইনাস cot x পাবো। কথা ক্লিয়ার? একই ভাবে দেখো, ওইখানে তোমার দেখো tan স্কয়ার এক্স আর cos x, আচ্ছা বুঝো নাই? আচ্ছা আচ্ছা, ভেবা আছে, আমি আবার বলতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, দেখো সমস্যা নেই, আবার
আবার বলতেছি, দেখো এটুক তো বুঝছো যে কিভাবে cosec স্কয়ার x আসলো, হ্যাঁ, আর কিভাবে এটা আসলো গেল। এবার দেখো বিষয়টা হচ্ছে কি, এটার সরাসরি সূত্র আছে, মানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x এর সূত্র আমরা জানি, ঠিক না? সেটা হচ্ছে কি মাইনাস cot x, কারণ cot x কে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার x হয়। তার মানে cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, cot x পাওয়া যাবে। আর যেহেতু তোমার এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাই আমরা কি নিব, মাইনাস cot x নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, দেখো ওই পাশে কি আছে, tan স্কয়ার x ইনটু cosec স্কয়ার x। তো আমরা এটাকে sin cos এ ভাঙায় নিব। tan মানে sin বাই cos, cosec মানে 1 বাই sin। ভাঙায় নিলে কি হবে বলো তো? দেখো sin স্কয়ার x আর sin স্কয়ার x কাটাকাটি যাবে, ঠিক না? শুধু কি থাকবে, শুধু থাকবে হচ্ছে 1 বাই cos স্কয়ার x। সো 1 বাই cos মানে কি sec, সো sec স্কয়ার x। আমরা জানি যে tan কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার হয়, তার মানে sec স্কয়ার কে ইন্টিগ্রেট করলে tan হবে। তাহলে আমরা কি বলবো যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইকুয়ালস টু কি tan x। এখন এগুলো তো অনির্দিষ্ট যোগজ, এগুলো হচ্ছে অনির্দিষ্ট যোগজ, তাই আমরা শেষে কি দিব, একটা কনস্ট্যান্ট দিয়ে দিব c। ক্লিয়ার? বুঝতে পারছো? এই হচ্ছে অঙ্ক। তুমি এটাকে অন্যভাবে করতে পারতা, মানে প্রথমে 1 বাই sin 1 বাই cos এ ভাঙাই দিতে পারতা, বাট আমরা এইভাবে করছি, এইভাবে করলেও চলবে। ঠিক আছে, এই ছিল তোমার एग्जांपल 2 করলাম। এবার হচ্ছে উদাহরণ 3 নাম্বার। তো উদাহরণ 3 নাম্বার কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা ডি থিটা, মানে হচ্ছে এই ফাংশনটাকে আমার থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। এবার দেখো বিষয়টা হচ্ছে কি, যে আমরা কিন্তু এরকম ভগ্নাংশের কোনো সূত্র জানি না, জানি ইউ বাই ভি এর কোনো সূত্র আমরা জানি না, ঠিক আছে? সো এটাকে ইউ বাই ভি করাটা যাবে না। তো আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে ত্রিকোণমিতির কোনো সূত্র ফালায় এটাকে আরো সিম্পল করতে হবে। কিভাবে, দেখো আমরা কিন্তু জানি যে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু কি 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা, ঠিক না? প্লাস থাকলে cos স্কয়ার হয়, মাইনাস থাকলে sin স্কয়ার হয়। মনে আছে? সূত্রগুলো তোমাকে পারতে মানে ত্রিকোণমিতি তুমি যদি ভালো না পারো, তুমি ইন্টিগ্রেশন জীবনও পারবা না। মানে ভালো পারো বলতে সূত্রগুলো অ্যাটলিস্ট তোমার সবসময় ঠোঁটের আগায় থাকতে হবে বা সবসময় মাথায় থাকতে হবে। হ্যাঁ, যেমন দেখো এখানে সরাসরি কি করছি, সূত্র অ্যাপ্লাই করছি যে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা। ক্লিয়ার? সূত্র অ্যাপ্লাই করছি। সূত্র অ্যাপ্লাই করার ফলে কি হলো বলতো, 2 2 কাটাকাটি গেল, আমার থাকলো কি tan স্কয়ার থিটা, মানে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি tan স্কয়ার থিটা। এবার দেখো বিষয় হচ্ছে কি, যে tan স্কয়ারের কিন্তু কোনো ইন্টিগ্রেশন হয় না, sec স্কয়ারের হয়, sec স্কয়ারের হয়, ঠিক না? সো এই জন্য কি করছি আমরা বলতো, এই tan স্কয়ারের ইন্টিগ্রেশন যেহেতু আমরা জানি না, এই tan স্কয়ারকে আমরা ভাঙায় কি লিখছি, sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখছি, কারণ 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। সো 1 টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস 1 হয়ে যাবে। সো tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি sec স্কয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? 9 10 এর সূত্র। তো আমরা কি করলাম, যেহেতু sec স্কয়ারের আমরা ইন্টিগ্রেশন জানি, তাই আমরা tan স্কয়ারকে sec স্কয়ারে কনভার্ট করে নিছি। ক্লিয়ার? সূত্র অ্যাপ্লাই করে। বুঝতে পারছো? এতে সুবিধা হবে কি, আমরা সরাসরি ওই বেসিক সূত্রটা ইউজ করতে পারবো। সো এবার আমরা কি করলাম, যেহেতু মাঝখানে যোগ বিয়োগ আছে, সো আমরা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন লিখতে পারি। মানে sec স্কয়ারের জন্য ইন্টিগ্রেশন আলাদা এবং 1 এর জন্য আলাদা। ক্লিয়ার? তো আমরা কি করলাম, sec স্কয়ারের ইন্টিগ্রেশন করলাম আর আলাদা করে 1 এর ইন্টিগ্রেশন করলাম। ঠিক আছে? তো দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা ইকুয়ালস টু কি tan থিটা, ঠিক না? আর ইন্টিগ্রেশন অফ d থিটা মানে কি থিটা। এটা আমরা গত ক্লাসে শিখছি, ঠিক না? যে শুধু dx থাকা মানে হচ্ছে তোমার x এর পাওয়ার কত, এখানে 0, ঠিক না? কিছু না মানেই অবশ্যই x এর পাওয়ার এখানে কত 0 আছে। তো 0 থাকলে কি হয়, x টু দি পাওয়ার n মানে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n প্লাস 1। সো x টু দি পাওয়ার 1 হয় বা শুধু x হয়। তো এই জন্য এখানে কি হয়েছে, ইন্টিগ্রেশন অফ d থিটা মানে শুধু কি হয়েছে, থিটা হয়েছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার এতটুকু? এই ছিল উদাহরণ 3। আচ্ছা, এটা আমরা দেখো, তো আমরা হচ্ছে এতক্ষণ দেখতেছিলাম বইয়ের উদাহরণ। এবার দেখবো হচ্ছে তোমার বইয়ের কাজ আছে, ঠিক আছে? মানে ওই যে আমাদের 9 10 এর বই যেমন কাজ থাকে না বইয়ের, এরকম এই বইয়ে কিছু কাজ আছে। কাজ হচ্ছে মাত্র দুইটা অঙ্ক। একটা হচ্ছে এই ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে? তো এ খুবই সহজ, যে আমরা জানি যে cot স্কয়ার x এর কোনো ইন্টিগ্রেশন হয় না বা আমরা জানি না, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x কে আমরা একটু মডিফাই করে কি করব, ওই যে
tan স্কয়ার x এর মতো cosec স্কয়ার x মাইনাস 1 এ এটাকে ভাঙায় নিব। ভাঙায় নিলে কি হবে, আমরা cosec স্কয়ার x এর কিন্তু ইন্টিগ্রেশন জানি, সেটা হচ্ছে কত, মাইনাস cot x, আর ইন্টিগ্রেশন অফ dx মানে x। শেষ। ওটা কিন্তু একটু আগে আমরা tan স্কয়ার দেখলাম ওরকমই হুবহু, খালি ওইটা এখানে ওখানে tan ছিল, এখানে cot আছে, এটাই। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, যে 1 বাই, এটা হচ্ছে কি 1 বাই 1 মাইনাস sin স্কয়ার x, ঠিক আছে। তো দেখো বিষয়টা হচ্ছে কি, আর ইনটু dx। তো দেখো আমরা তো এইভাবে ভগ্নাংশের তো শিখি নাই, ঠিক না। So, আমি যদি এই 1 মাইনাস sin স্কয়ার x কে যদি আমি cos স্কয়ার x লিখছি, কোনো সমস্যা আছে? নাই, কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সো আমি যদি sin স্কয়ার কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি 1 মাইনাস sin স্কয়ার হয়ে যাবে, আর ওই পাশে শুধু cos x, মানে শুধু cos স্কয়ার থাকবে, 9 এর সূত্র। সেজন্য আমি কি করছি বলতো, 1 মাইনাস sin স্কয়ার x এর জায়গায় কি লিখছি, cos স্কয়ার x লিখছি। আর 1 বাই cos স্কয়ার x হওয়ার জন্য কি হয়েছে বলতো, আমরা জানি 1 বাই cos মানে sec, তাহলে 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x, ঠিক আছে। আর আমরা জানি যে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, tan x হয়। দেখছো, তুমি যখন অঙ্ক করবে বেশি বেশি, দেখবা তোমার আর ওই সূত্র মনে করতে হবে না, অটোমেটিকলি, হ্যাঁ অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। দেখবা যত বেশি প্র্যাকটিস করবা, দেখবে এগুলো তুমি। আর ডিফারেন্সিয়েশন তো আমি তোমাকে পড়াইছি, ইন্টিগ্রেশন যদি ভালো করে করো, ভালো করে যদি প্র্যাকটিস করো, দেখবা তুমি 20-20 যে কোনো পরীক্ষা, টেস্ট হোক, টেস্ট হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, যে কোনো জায়গায় তুমি কাঁপাই দিতে পারবে, ঠিক আছে। মানে প্র্যাকটিস রাখতে হবে। আর আমি তো তোমাকে ডিরেক্ট কোনো এক্সারসাইজ, ডিরেক্ট কোনো ম্যাথ করাই নাই, আমি তো থিওরি দিয়েই তো করাচ্ছি। সো না বোঝারও কিছু নাই, ঠিক আছে। তো হেলামি করলে নিজের লস। আচ্ছা, এবার হচ্ছে দেখো, আমাদের দুইটা কাজ শেষ, এবার হচ্ছে আমাদের অনুশীলনী করতে হবে। এবার হচ্ছে অনুশীলনী। সো এটা 10 এর এ। এবার দেখো এই অনুশীলনীর যে প্রথম 4-5টা অঙ্ক আছে, দেখো এখানে খুব সহজ, হ্যাঁ এগুলা খুবই সহজ। দেখো এখানে বলছে যে তোমার, একটু ওয়েট, এটা এই পাশে নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে এখানে যে প্রথম কয়টা অঙ্ক আছে, এগুলো তুমি নিজে নিজেই পারবা। জাস্ট নরমালি ওই যে x টু দি পাওয়ার n আছে না, ও x টু দি পাওয়ার n, দেখো এই যে 2x প্লাস 5x টু দি পাওয়ার 4, এগুলো সব x টু দি পাওয়ার n এর ফরম্যাটই আছে, কোনো প্যারা নাই। যেমন দেখো তোমার যে এটা দেখে মনে হতে পারে, ভাই এটা তো কত কঠিন, 1 বাই রুট কিউব x স্কয়ার, এটা কত কঠিন। যে না, আসলে এটা কোনো কঠিন না, এটাকে তুমি x এর পাওয়ারে নিয়ে যাও। যেমন দেখো এটা রুট কিউব আছে, রুট কিউব থাকা মানে কি, x এর পাওয়ার কত, 1/3 হওয়া, ঠিক না, কত, 1/3 হওয়া। আর এখানে ভিতরে যেহেতু এক্স স্কোয়ার আছে, সো এটা কি হবে, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। সো দুইটা পাওয়ার কি হবে, গুণ হবে, 2 ইন্টু 1/3 মানে কত অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 বাই এক্স টু দি পাওয়ার 2/3। আর এটাকে তুমি তুমি এটা কি করবা, এটাকে উপরে নিয়ে আসবা। আচ্ছা আবার বলতেছি, দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে, দেখে মনে হচ্ছে এটা খুব কঠিন, হ্যাঁ, যে 1 বাই রুট কিউব এক্স স্কোয়ার। হ্যাঁ, বাট এটাকে কিন্তু আসলে সিম্পলিফাই করা যায় কিভাবে, আমরা জানি রুট কিউব মানে পাওয়ার হচ্ছে 1/3, ঠিক না, ঘনমূল 1/3। সো দেখো এটা কি হবে, আর ভিতরে কি আছে, এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে কত, 1/3, আর উপরে তো 1 আছেই। আচ্ছা এবার দেখো, হ্যাঁ 1/3, আর দেখো এই 2 আর 1/3 পাওয়ার কি গুণ হবে, গুণ হলে কি হবে, 2/3 হবে, 2/3 হবে। তার মানে নিচে হচ্ছে কি হবে, 1 বাই এক্স টু দি পাওয়ার 2/3। আর এটাকে তুমি উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসলে পাওয়ারটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, এখন -2/3 হয়ে যাবে, শেষ। এটাই তো আমাদের সেই এক্স টু দি পাওয়ার n এর ফরম্যাট, ঠিক না, প্লাস মাইনাস ভগ্নাংশ যাই হোক সমস্যা নাই, সূত্র তো একই নাকি, মাইনাস হোক প্লাস হোক ভগ্নাংশ হোক দশমিক হোক, সূত্র তো সবার জন্য একই, এক্স টু দি পাওয়ার n এর সূত্র। ক্লিয়ার? তো দেখো এই প্রথম কয়েকটা অঙ্ক কিন্তু সেম, জাস্ট এক্স টু দি পাওয়ার n এর সূত্র, আর কিছুই না, ঠিক আছে। আর দেখো যেমন দেখো আরো আছে, 6 নাম্বারটা, 6 নাম্বারটা সেম, দেখো জাস্ট ওই এক্স দিয়ে গুণ করে দিয়েছে, গুণ করে দিয়ে সব তোমার ওই এক্স টু দি পাওয়ার এন এ নিয়ে গেছে, বুঝছো। একদম সহজ অঙ্ক, এগুলো জীবন আর পরীক্ষা আসবে না, তাও দেখে গেছো, ঠিক আছে। এরপরে দেখো তোমার 7 নাম্বার, এটাও কিন্তু সেম, দেখছো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই, আমি অত ইম্পর্টেন্ট কথা নেই, প্যারা নিও না। বলতেছি কি যে এই তোমার পরের অঙ্কগুলো সেম আর কি, বুঝছো। যে ওই যে তুমি দেখো 1/x আছে, তুমি যদি গুণ করে দাও, গুণ টুন করে কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে এক্স টু দি পাওয়ার n এর ফরম্যাটে আসে। এর প্রত্যেকটা দেখো এক্স টু দি পাওয়ার n এর সূত্র কিন্তু পড়তেছে লাস্টে, গুণ টুন করে বা সিম্পলিফাই করে কিন্তু কি আসতেছে আলটিমেটলি, এক্স টু দি পাওয়ার n আসতেছে। বুঝতে পারছো কথা?
ক্লিয়ার? এবার দেখো তোমার হচ্ছে এই 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে। সো ভগ্নাংশ হলে সমস্যা কি? সমস্যা নাই। আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে এই যে তোমার উপরে কি আছে x কিউব প্লাস 1, এটাকে আমরা কি করতে পারি? a কিউব প্লাস b কিউবে ভাঙাইতে পারি, ঠিক না? a কিউব প্লাস b কিউবের যে উৎপাদকের সূত্র সেটা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সো ওই অনুসারে আমরা কি করছি বলতো? এক্স কিউব প্লাস ওয়ান কে ভাঙায় নিচ্ছি, ঠিক আছে? এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। বুঝতে পারছো? এটা সেই আমাদের আদিকালের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র। কথা ক্লিয়ার? কেন করছি? কারণ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখা যায় যে নিচের যে হর আছে সেই হরের সাথে ওটা কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে আলটিমেটলি কোনো কি থাকে না, ভগ্নাংশই থাকে না, ঠিক না? শুধু কি থাকে, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান থাকে। এবং এই সব এই প্রত্যেকটা রাশি যে তোমার এক্স টু দি পাওয়ার এন এর ফরম্যাট, ঠিক না? প্রত্যেকটা রাশি কিসের ফরম্যাট? এক্স টু দি পাওয়ার এন এর ফরম্যাট। শেষ, একই তো, বুঝো নাই? এরপর দেখো তোমার এই যে 9 নাম্বারটা, ঠিক আছে? এটাও কিন্তু সহজ। দেখো এই নিচে কি আছে, এই রুট কিউব এক্স আছে। সো আমার রুট কিউব মানে কি, পাওয়ার কত? 1/3, ঠিক না? তো দেখো যেহেতু ভগ্নাংশ আছে, আমরা কি ভগ্নাংশ রাখবো? রাখবো না। আমরা কি করব, এই নিচে যে এক্স টু দি পাওয়ার 1/3 আছে এটা দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ করব, ঠিক না? আমরা কি করব, এই নিচের যে এক্স টু দি পাওয়ার 1/3 আছে এটা দিয়ে উপরের কি প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা ভাবে ভাগ করে মাঝখানে যোগ যোগ করে দিব, ঠিক না? বুঝতে পারছো? আর যদি তোমার এরকম যদি ভাগ থাকে, হ্যাঁ, হ্যাঁ বুঝছি, একটু হিজিবিজি হয়ে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, এটা তুমি বুঝতে পারবে ইজিলি। দেখো কি বলছে যে এখানে কি এক্স টু দি পাওয়ার 4 আর নিচে কি আছে এক্স টু দি পাওয়ার 1/3। তো ভাগ হইলে পাওয়ার গুলো কি হয়? পাওয়ার গুলো বিয়োগ হয়। দেখো এখানে পাওয়ার গুলো বিয়োগ হয়েছে, দেখছো? ক্লিয়ার কথা? বুঝতে পারছো? এগুলো সহজ অঙ্ক, এগুলো তুমি নিজে দেখলেই পারবা। তো এগুলো একদম সহজ, সবগুলো হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার n এর ক্ষেত্র পড়ছে, আর কিচ্ছু না, ঠিক আছে? এবার 12 নম্বর কোটা একটু আলাদা, কারণ এটা এক্স টু দি পাওয়ার n এর সূত্র না, এই জন্য এটা একটু আলাদা, আর কিছুই না। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে যে 3 টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, আর একটা ফাংশন কি ই টু দি পাওয়ার এক্স। আর আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনকে ইন্টিগ্রেট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। কারণ আমরা মনে আছে যে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। তার মানে তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনকে ইন্টিগ্রেট করলেও কি পাওয়া যাবে? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে। ক্লিয়ার কথা? সহজ কথা। আর হচ্ছে কি তোমার এই যে এ টু দি পাওয়ার এক্স, দেখো মনে আছে আমরা যদি একটা এ টু দি পাওয়ার এক্স এর ফাংশনকে ডিফারেন্সিয়েট করতাম তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন কি আসতো বলতো? আমাদের আসতো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ln a। কি আসতো? এ টু দি পাওয়ার এক্স ln a। এটা তো কনস্ট্যান্ট, ঠিক না? আমরা কনস্ট্যান্টটাকে বাম পাশে নিয়ে আসবো, ঠিক না? So, আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলতো? এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ln a হয়ে যাবে না? কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ln a। তার মানে আমরা যদি শুধু এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্স ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? এ টু দি পাওয়ার এক্স ln a পাবো। ক্লিয়ার? বুঝতে পারছো? এগুলো সূত্রের মধ্যে আছে, সব ফর্মুলার যে চার্ট আছে সেখানে আছে। তাও আমি তোমাকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি আর কি, যে কিভাবে কিভাবে হচ্ছে, যাতে তোমার প্র্যাকটিস হয়। বুঝতে পারছো কথা? তো আমরা কি করলাম দেখো, সরাসরি এই যে 3 টু দি পাওয়ার এক্স এর যে সূত্র আছে মানে a টু দি পাওয়ার এক্স, ওটা বসাই দিয়েছি, দেখছো? এখানে a এর জায়গায় কি 3 আছে। সো 3 টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কি হবে? ln a হবে, ঠিক না? ln 3 হবে। বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? বুঝতে পারছো? আমরা হচ্ছে 1 নাম্বার শেষ করলাম, এবার হচ্ছে 2 নাম্বারটা। আর প্রত্যেকটা অঙ্ক আমরা আলাদা আলাদা ভাবে, মানে আলাদা আলাদা ভাবে আমি কেন করাইতেছি, কারণ এখন তো প্রথম প্রথম তাই। বাট এভাবে যদি আমি প্রত্যেকটা অঙ্ক তোমাকে আলাদা আলাদা ভাবে করাই তোমার অনেক দিন লেগে যাবে, ঠিক আছে? সো কি করবা, এটা ভালো হবে যে তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবা। যেই ম্যাথগুলো প্রবলেম হয় সেই ম্যাথগুলো বলবা, ঠিক আছে? মানে আমি তো অবশ্যই মানে একটা অধ্যায়ের যেগুলা দরকার বা একই টাইপের অঙ্ক কিছু কিছু করাই দিব, ঠিক আছে? আর একই টাইপের অঙ্ক তো আমি বারবার করাবো না, ঠিক আছে? So, তোমার বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আমি একা করাবো ওই আশায় বসে থাকলে হবে না। আচ্ছা এবার দেখো, আহ মনে আছে আমরা ওই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে
ডিডিএক্স অফ সাইন এমএক্স কি ছিল, মানে একটা কোণের সাথে মানে এক্স এর সাথে যখন তোমার কোন একটা সংখ্যা বা কোন একটা ধ্রুবক গুণ হইতো, তখন আমরা কি করতাম বলতো, ধ্রুবকটাকে এই যে বাইরে এম কজ এক্স, এম কজ এম এক্স লিখতাম, ঠিক না? দেখো বললাম কি যে এরকম যদি তোমার সাইন কজ বা যে কোনো একটা যদি তোমার ত্রিকোণমিতি ফাংশন থাকে এবং সেইখানে যদি এক্স এর সাথে মানে ভ্যারিয়েবল যে চলক, চলকের সাথে যদি একটা সহগ থাকে, সেই সহগটাকে আমরা কই লিখতাম, বাইরে গুণ আকারে লিখতাম সূত্র অনুযায়ী, ঠিক না? তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই সহগটা কি হয়, গুণ হয়। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু তোমার সাইড চেঞ্জ করে ওই পাশে যাবে, তাহলে ওটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মানে তুমি যদি cos mx কে ইন্টিগ্রেট করো, তাহলে ওটার ইন্টিগ্রেশন কি হবে, 1/m sin mx। আমার কথা ক্লিয়ার, বোঝা গেছে? সাইন কে ডিফারেন্সিয়েট করলে cos পাওয়া যায়, তার মানে cos কে ইন্টিগ্রেট করলে sin পাওয়া যাবে। আর sin mx কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু m cos x পাওয়া যায়, মানে m cos mx পাওয়া যায়, তার মানে ইন্টিগ্রেশন অফ cos mx হবে 1/sin mx, মানে উল্টা হবে। ক্লিয়ার, বোঝা গেছে? মনে রাখবা যে এটা উল্টা হয়। আচ্ছা, তো এইভাবে দেখো, এই যে তোমার ইন্টিগ্রেশন অফ sin 5x, এটা কি mx এর মতো না, কারণ এখানে m এর জায়গায় কি আছে, 5 আছে, ঠিক না? So, অবশ্যই তোমার ইন্টিগ্রেশন যেহেতু cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়, তাই sin x কে ইন্টিগ্রেট করলে cos x পাওয়া যাবে, ঠিক না? আর যেহেতু এখানে x এর একটা সহগ আছে, তো সহগটা অবশ্যই কি করতে হবে, ভাগ করে দিতে হবে। ক্লিয়ার কথা? আর যেহেতু তোমার cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, তাই এখানে sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos 5x হবে। ক্লিয়ার? আর 1/5 গুণ হবে সাথে। বুঝতে পারছো? গেল। এগুলো আমাদের মানে প্রথম দিকের জিনিস, এগুলো পরীক্ষা কখনোই আসবে না, বাট আমাদের তো অবশ্যই আগে বেসিক গুলো শিখতে হবে, মানে আগে সহজগুলো, তারপরে না কঠিন গুলো যাবো। ইন্টিগ্রেশনের খেলা এখনো শুরু হয়নি, ঠিক আছে? ইন্টিগ্রেশনের খেলা অনেক কঠিন, তোমাকে অনেক শক্ত ভাবে খেলতে হবে। সো অবশ্যই এই প্রিভিয়াস জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিস না করো, ভালো না পারো, সামনে গিয়ে তুমি হাহাকার করবা, ঠিক আছে? বুঝতে অনেক কষ্ট হবে। আচ্ছা, এবার দেখো, আমরা এবার 2 এর 2 নাম্বার অঙ্কে যাব। 2 এর 2 নাম্বার কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি। কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি। আচ্ছা, এবার দেখো বিষয়টা হচ্ছে কি, তোমার ডিগ্রি 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 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেসবুকের xd না, ঠিক আছে? এটা হচ্ছে x ডিগ্রি। যাই হোক। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি, প্যারা নাই। আমি আমি এটা এমনি তোমার সাথে জানি না, মজা নিলাম। যাই হোক, তো দেখো কি বলছি, ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি dx। এখন দেখো বিষয়টা হচ্ছে কি, তোমাকে কি এই x ডিগ্রির সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছে? না, তোমাকে বলছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে, ঠিক না? সো এখানে কিন্তু x নাই, এখানে কি আছে, x ডিগ্রি আছে, ঠিক না? সো তুমি কি ডিগ্রি রেখে কি তুমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবা? আচ্ছা, আটকে গেছে, বুঝছি। আমি আবার বলতেছি যে দেখো, আমাদের যে এখানে ইন্টিগ্রেশন, আমি বলি এটা হচ্ছে কেন, হ্যাঁ এই হ্যাঁ, ওই তোমার কারেন্টের যে সাউন্ডটা হচ্ছে একটা এক্সট্রা, ওটা হচ্ছে তোমার ফোন চার্জে দিয়ে রাখছি এই জন্য। ঠিক আছে, আমি চার্জটা করে নিচ্ছি তাহলে। দেখো এই যে তোমার এখন সাউন্ডটা পাবা না, কারণ আমি চার্জ করে নিছি। দেখছো, ওটাকে বলে স্ট্যাটিক সাউন্ড, ওটা চার্জে ফোন রাখলে এরকম হয়। দেখ, অনেক কম চার্জ তো, তাই আর কি এই কাজ করতে হয়েছে। যাই হোক, তো দেখো এখন মনে সাউন্ড আসতেছে না ওরকম। আর কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমরা যা বলতেছিলাম যে আমাদের এই যে ফাংশনটা দেখছো, ফাংশনটা কিন্তু sin x ডিগ্রি, বাট যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছে সে কি, x, মানে dx। তো তোমার কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এই x ডিগ্রিকে কিন্তু তুমি কিছুই করতে পারবে না, পারবা? পারবা না। তো অবশ্যই তোমাকে এই ডিগ্রিটাকে কি করতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। ক্লাস 9 10-এ শিখছিলা না যে 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। তার মানে এক্স ডিগ্রি সমান পাই/x/180 রেডিয়ান। তো আমরা কি করলাম বলতো, এই এক্স ডিগ্রির জায়গায় কি লিখছি, পাই/x/180 লিখছি। মানে আমাকে অবশ্যই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, নাহলে আমি ইন্টিগ্রেট করতে পারবো না। ক্লিয়ার? আর দেখো, এবার দেখো এই যে পাই/x/180, এখানে পাই/180 কি কনস্ট্যান্ট, ঠিক না? ওই এম এক্স টাইপের, এখানে এম হচ্ছে কে, পাই/180, আর তার সাথে গুণ অবস্থায় আছে কে, এক্স। সো এটা কি হবে, ভাগ হবে। এটা হবে কি, ভাগ। ভাগ মানে কি, উল্টা যাবে। ভাগ মানে কি বলতো, 180/পাই হয়ে যাবে না? আর সাইন কে ইন্টিগ্রেট করলে কি হয়, কজ হয়। তাই এখানে কি হয়েছে, কজ পাই x/180 ডিগ্রি হয়েছে, সরি 180 হয়েছে। ক্লিয়ার? এটাই ছিল তোমার সাইন এক্স ডিগ্রির ইন্টিগ্রেশন। সো
ডিগ্রি থাকলে তোমাকে অবশ্যই কি করতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। এখন তুমি আমাকে একটা অ্যান্সার দিবা যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স ডিগ্রি এমন যদি হইতো তখন কি হইতো বলো তো? তখন সরাসরি তুমি কি করতা, মাইনাস কজ এক্স ডিগ্রি লিখতা। কারণ কি, কারণ তখন তোমাকে বলে দিচ্ছে যে এক্স ডিগ্রি সাপেক্ষে ইন্টিগ্রেট করতে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো আমার হিসাবটা? বাট এরকম আসবে না, অবশ্যই এরকম আসবে না, এরকমই আসবে। আচ্ছা গেল। তো এই ছিল তোমার 2 এর 2 নাম্বার। এবার দেখো 2 এর 3 নাম্বারটা কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন তুমি ভালো করে চিন্তা করে দেখো, সাইন স্কোয়ারের কিন্তু কোনো ইন্টিগ্রেশন তুমি শিখো নাই, শিখছো? সাইন স্কোয়ারের কোনো ইন্টিগ্রেশন তুমি শিখো নাই। সো অবশ্যই তোমাকে এই সাইন স্কোয়ারকে ত্রিকোণমিতির সূত্র দ্বারা অন্য কিছুতে কনভার্ট করতে হবে, এবং এমন কিছুতে কনভার্ট করতে হবে যেটার ইন্টিগ্রেশন সম্ভব বা তুমি জানো। ঠিক আছে, কথা ক্লিয়ার? এখন দেখো আমরা জানি যে টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা মানে কি মনে আছে? 1 - cos 2 থিটা, ঠিক না? আমরা তো এই প্রথম দিকে যে একটা অঙ্ক করছিলাম সেখানে কি ছিল, 1 - cos 2 থিটা ইকুয়ালস টু 2 sin স্কোয়ার থিটা ছিল। তো আমরা কিন্তু এখানে দেখছো ওই যে সাইন স্কোয়ারকে আমরা কস থিটাতে কনভার্ট করতে পারবো, ঠিক না? তো এই জন্য আমরা কি করলাম বলতো, এই জন্য আমরা এখানে একটা টু আনতে হবে। কি আনতে হবে? টু আনতে হবে। সাইন স্কোয়ার আগে কি আনতে হবে? টু আনতে হবে, কারণ টু না আনলে আমরা সূত্র ফলাতে পারবো না। পারবো? টু না আনলে সূত্র ফলাতে পারবো বলো? পারবো না। তাই আমরা কি করছি বলো, এই সাইন স্কোয়ারের আগে একটা এক্সট্রা কি নিয়ে আসছি, টু নিয়ে আসছি। সো টু তো আমি হাওয়ার থেকে আনতে পারবো না, অবশ্যই আমাকে আরেকটা টু দিয়ে ডিভাইড করে দিতে হবে, যাতে টু টু কাটাকাটি গিয়ে ওয়ান হয়। মানে আমাদের যদি এখানে ওয়ান ছিল, সো আমাদের যদি এক্সট্রা একটা টু আনি, ওই টু কে আবার ডিভাইডও করতে হবে যাতে রেশিও সেম থাকে, ঠিক না? বুঝতে পারছো? তো আমরা কি করলাম, এখানে হাফ আর টু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের হাফ থাকলো আলাদা। আর টু সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 - cos 2 থিটা, ঠিক না? টু সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 - cos 2 থিটা। তো দেখো এখানে কি ছিল, এখানে কিন্তু শুধু থিটা ছিল না, এখানে ছিল কি থিটা বাই 2। তার মানে এখানে কি হবে, cos 2 × θ/2। তার মানে টু টু কি হবে, কাটাকাটি যাবে। তার মানে শুধু কি থাকবে, শুধু cos থিটা থাকবে। কি থাকবে? শুধু cos থিটা। ক্লিয়ার আমার কথাটা? বুঝতে পারছো? যেহেতু সাইন স্কোয়ার থিটা বাই 2 আছে, তাই cos 2 থিটা মানে কি 2 × θ/2। এই 2 আর এই 2 কাটাকাটিকে শুধু কি থাকবে, থিটা থাকবে। সো কি হবে, 1 - cos θ। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখো এখন দেখছো এই যে 1 - cos θ হয়ে গেছে, এখন তো কোনো স্কয়ার নাই। তো আমরা জানি যে cos θ এর ইন্টিগ্রেশন করা যায়, আমরা জানি ইন্টিগ্রেশন। সো আমরা কি করলাম, এই 1 আর cos এ আলাদা আলাদা ভাবে আমরা ইন্টিগ্রেট করে কি পাইলাম, 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়, থিটা হয়। আর cos কে ইন্টিগ্রেট করলে কি হয়, সাইন হয়। শেষ। ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু? এই অঙ্কটা ক্লিয়ার? এগুলো হচ্ছে তোমার পিচ্ছি পিচ্ছি অঙ্ক, ঠিক আছে? এগুলো তোমার পরবর্তীতে বড় বড় অঙ্কে কাজে লাগবে। এরপরে দেখো এই যে 4 নাম্বারটা। এই 4 নাম্বারে দেখো এই যে এভাবে গুণফল আকারে রেখে আমার লাভ আছে? কোনো লাভ নাই।